আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের নমুনা প্রশ্নের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখন করার চেষ্টা করব। তো তাহলে দেখো, আমরা যাচ্ছি প্রশ্নে। বলতেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড ব্যাখ্যা করো, আমাদের প্রথম প্রশ্ন। তো আমরা জানি যে তোমরা এই বিক্রিয়াটা একটু ফলো করো, যে HCl দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একে ভাঙলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পাওয়া যায়। তো আমরা জানি যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে এদেরকে কি বলা হয়? সবল অ্যাসিড। আর যারা আংশিক পরিমাণে বিয়োজিত হয় এদেরকে বলা হয় দুর্বল অ্যাসিড। তাহলে বলতেছে এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক ধরনের সবল অ্যাসিড, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় হাইড্রোজেন আয়ন দান করে, তাদেরকে কি বলা হয়? সবল অ্যাসিড বলে। HCl বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে পারে বিধায় আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে একটা সবল অ্যাসিড বলতে পারবো। ওকে, গেল আমাদের প্রথম প্রশ্ন। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্নে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি বলছে দেখো, যে বিচ্ছু হুল ফুটানোর জ্বালা নিরাময় করার জন্য ব্যবহৃত মলমে ভিনেগার ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো আর কি। অর্থাৎ আমরা জানি যে বিচ্ছু যখন বা বিভিন্ন পোকামাকড় যখন হুল ফুটায়, সেই হুল ফুটানোর যে ব্যথা নিরাময় করার জন্য মলমে ভিনেগার ব্যবহার করা হয়, এটার মূল কারণটা কি? আচ্ছা, তো যাচ্ছি আমরা এটার অ্যান্সারে। দেখো যে কি বলছে, যে বিচ্ছুর হুলে থাকা এক ধরনের ক্ষারকীয় পদার্থের নাম হচ্ছে হিস্টামিন। এটা বিচ্ছুর হুলের মধ্যে থাকে, হিস্টামিন থাকে বিচ্ছুর হুলের মধ্যে। আচ্ছা, এর কারণে বিচ্ছুর হুল ফুটানো সেখানে তীব্র জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। জ্বালা নিবারণের জন্য আমরা যে মলমগুলো ব্যবহার করি, সেই মলমের মধ্যে থাকে কি? ভিনেগার। এখানে ভিনেগারের সংকেত হচ্ছে এরকম, যে CH3 COOH, এটা হচ্ছে ভিনেগারের সংকেত। ভিনেগারের সংকেত, যে ভিনেগারের মধ্যে থাকে ইথানোয়িক অ্যাসিড। তো যেহেতু এটা একটা অ্যাসিড, তাহলে অম্লীয় জিনিস। আর হুলের মধ্যে থাকছে হিস্টামিন, যেটা একটা ক্ষারীয় জিনিস। তাহলে ক্ষারীয় জিনিস এবং অম্লীয় জিনিস কি করতেছে? একে অপরকে প্রশমিত করতে পারতেছে। তাই মলম ব্যবহারের ফলে মলমের অম্লীয় ধর্ম ক্ষত স্থানের হিস্টামিনের ক্ষারকীয় ধর্মকে প্রশমিত করে জ্বালা থেকে মুক্তি লাভ করা যায়। তাই বিচ্ছুর হুল ফুটানোর জ্বালা নিবারণের জন্য ব্যবহৃত মলমে ভিনেগার ব্যবহার করা হয়। অর্থাৎ হুল যেখানে ফুটানো হয় সেখানে আমরা কি করি? ভিনেগারটা ব্যবহার করি। কেননা এটা হচ্ছে ক্ষারকীয় বা ক্ষারীয় উপাদান, হিস্টামিনে থাকে ক্ষারীয় উপাদান। আর তোমার যে মলম ব্যবহার করতেছো সেটার মধ্যে থাকে ভিনেগার, যেটা কি? অম্লীয় উপাদান। সো এদের মধ্যে একটা রিয়াকশন ঘটে, মানে প্রশমন বিক্রিয়া ঘটিয়ে সে তার জ্বালা পোড়াকে নিরাময় করতে পারে। ওকে, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, চুন প্রয়োগে মাটির উর্বরতা বৃদ্ধি করার ক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো। মানে চুন প্রয়োগের মাধ্যমে চাইলে আমরা মাটির উর্বরতাকে বৃদ্ধি করতে পারি, এখানে আসলে কোন রকমের বিক্রিয়া ঘটবে, এটি হচ্ছে আমার কোশ্চেন। তো আমরা সবাই জানি যে চুন কখন প্রয়োগ করা হয় মাটিতে? যখন মাটিতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, অম্লীয় হয়ে যায়, তখন মাটিতে আমরা চুন প্রয়োগ করি। তো এই ক্ষেত্রে দেখো, তাহলে মাটি হচ্ছে অম্লীয়। মাটিতে কি হয়? মাটিতে অম্লীয়র পরিমাণ বাড়ে। আর ক্যালসিয়াম অক্সাইড, চুন হচ্ছে ক্ষারীয় উপাদান। তাহলে অম্লীয় এবং ক্ষারীয় উপাদান বিক্রিয়া করে কি হবে? প্রশমন বিক্রিয়া ঘটাবে। এখানে আসলে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হবে, ঠিক আছে? তো এটাই বলতেছে যে মাটির অম্লত্ব বেড়ে গেলে উর্বরতা নষ্ট হয়ে যায়। কারণ মাটির যে উপাদান, সেই উপাদানগুলো ঠিক মতো না থাকলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। এখন যতটুকু সে মোটামুটিভাবে নিউট্রাল একটা অবস্থানে থাকতে চায়, অ্যাসিডের পরিমাণটা বাড়লে পিএইচ এর মান কমে যাবে, মাটি অম্লীয় হয়ে যাবে, উর্বরতা নষ্ট হয়ে যাবে। আমরা তখন সেই নিউট্রাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য মাটিকে, তখন সেখানে আমরা কি করি? চুন অ্যাড করি। এখন সেখানে বিক্রিয়া হয়, দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? পানি। আর এই সালফেট আর ক্যালসিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ, ক্যালসিয়াম সালফেট। তাহলে ক্যালসিয়াম আর সালফেট মূলক মিলে হবে ক্যালসিয়াম সালফেট লবণ, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে পানি। অতএব এখানে একটা কি বিক্রিয়া সম্পন্ন হচ্ছে? এখানে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। মাটির অতিরিক্ত অম্ল প্রশমিত হয়ে যাচ্ছে। সে কি করতেছে? লবণ এবং পানি তৈরি করতেছে। মাটিকে সেই আগের যেই পিএইচ, নিউট্রাল যেই পিএইচ, সেই পিএইচ এর জায়গায় নিয়ে আসতেছে, মাটিটা নিরপেক্ষ হয়ে যাচ্ছে। গেল আমরা আমাদের 3 নম্বর প্রশ্ন। তো আমরা এবারে যাব আমাদের 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বেকিং সোডা একটি লবণ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে কেন? আচ্ছা, তো যাচ্ছি এটার অ্যান্সারে। দেখো, তো এটা হচ্ছে বেকিং সোডার রাসায়নিক সংকেত। তো এখান থেকে দেখো, সোডিয়াম আয়ন পাচ্ছ আর হাইড্রোজেন কার্বনেট আয়ন পাচ্ছ। এই হাইড্রোজেন কার্বনেট আয়নকে ভাগ করলে পাচ্ছি কি? হাইড্রোক্সিল আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড। জলীয় দ্রবণ যেহেতু বলছে, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশ্রিত হতে পারে, হয়ে কি উৎপন্ন করতে পারে?
কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে, যেই কার্বনিক অ্যাসিড কি করতে পারে, হাইড্রোজেন আয়ন দান করতে পারে, যেই হাইড্রোজেন আয়ন নীল লিটমাসকে, আমরা জানি অ্যাসিড, নীল লিটমাসকে কিসে পরিণত করতে পারে, লাল লিটমাসে পরিণত করতে পারে। সো ব্যাখ্যায় তখন তোমাকে এই কথাগুলো লিখতে হবে। সোডিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা সোডিয়াম আয়ন, হাইড্রোজেন কার্বনেট আয়ন, হাইড্রোজেন কার্বনেটকে ভাঙলে আবার ওএইচ মূলক কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, সেখান থেকে হাইড্রোজেন আয়ন নীল লিটমাসকে সে লাল লিটমাসে পরিণত করতে পারে। ব্যাস, আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটুকু কমপ্লিট হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলতেছে। তো 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে ক্ষারক ও অ্যাসিড পরস্পরের বিপরীতধর্মী পদার্থ ব্যাখ্যা করো। ক্ষারক এবং অ্যাসিড, তো অবশ্যই এটা বিপরীতধর্মী পদার্থ হবে। ক্ষারক কি করে, জলীয় দ্রবণে অক্সাইড আয়ন দান করতে পারে, আর অ্যাসিড জলীয় দ্রবণে কি করতে পারে, হাইড্রোজেন আয়ন দান করতে পারে। ঠিক আছে, সো আমাদেরকে কিন্তু ফার্স্টে ওই পয়েন্টে ওই কথাটাই বলতেছে যে আমাদের অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে এবং ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে। দেন বলতেছে 2 নম্বর পয়েন্টে বলতেছে যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। অর্থাৎ তোমার যদি তুমি অ্যাসিডকে লিটমাস পেপারে ডুবাও তাহলে নীল বর্ণের লিটমাস পেপার লাল হয়ে যাবে, আর সেম লিটমাস পেপার যদি তুমি লাল লিটমাস পেপারকে ক্ষার দ্রবণে ডুবাও, লাল লিটমাস পেপার নীল হয়ে যাবে। আর 3 নম্বর, অ্যাসিডের পিএইচ এর মান থাকে 0 থেকে 6 এর মধ্যে, 0 থেকে 6 এর মধ্যে থাকে, এবং ক্ষারের পিএইচ এর মান থাকে 8 থেকে 14 এর মধ্যে, 8 থেকে 14 এর মধ্যে থাকে ক্ষারের পিএইচ এর মান। তাহলে দেখো সম্পূর্ণ জায়গায় ডিফারেন্স, এখানে মান অনেক কম, এখানে মান অনেক বেশি, আবার এখানে হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন। তো এই যে ব্যাপারগুলো বলতেছে, এই ব্যাপারগুলোই কিন্তু অ্যাসিড এবং ক্ষার পরস্পর থেকে বিপরীতধর্মী করে তোলে। যাই হোক, তো আমরা বলি যে অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে প্রশমিত করতে পারে, মানে বিপরীতধর্মী হতে একজন আরেকজনকে ধ্বংস করে দিতে পারে, ক্যান্সেল আউট করে দিতে পারে, একজন আরেকজনের সক্রিয়তাকে নষ্ট করে দিতে পারে। তো আমাদের এই সকল প্রশ্নের অ্যান্সার আমরা এখান থেকে পেয়েছি, যেগুলোর অ্যান্সার আমি করলাম। আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছ। সো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।